আজ আপনারা শুনবেন স্বনামধন্য বৈজ্ঞানিক মোহাম্মদ জাফর ইকবালের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী, নিশির জন্য ভালোবাসা। গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রে ইন্দ্রাণী এবং চন্দ্রাণীর সঙ্গে আমি নীলাঞ্জন। শুনুন তাহলে আজকের গল্প, নিশির জন্য ভালোবাসা। বাল্টিমোরের কনভেনশন সেন্টারে এইমাত্র আলবার্তো গার্সিয়া তার পেপারটি উপস্থাপন শেষ করেছেন। ওভারহেড প্রজেক্টরের সুইচ অফ করে তিনি হল ভর্তি দর্শকের দিকে তাকালেন। বিজ্ঞানীদের কনফারেন্সে বক্তব্য শেষ হবার পর সাধারণত ছোট একটা সৌজন্যমূলক করতালি দেওয়া হয়, কিন্তু এবারে একটি বিস্ময়কর নীরবতা বিরাজ করল। এই সেশনটির সভাপতি সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধ অধ্যাপক বব রিকার্ডো প্রথমে করতালি দিতে শুরু করলেন এবং গ্যালারির প্রায় 2000 শ্রোতা হঠাৎ করে চেতনা ফিরে পেয়ে করতালিতে যোগ দিল। দেখতে দেখতে করতালির প্রচণ্ড শব্দে হলঘরটি ফেটে যাবার উপক্রম হলো, কিন্তু তবুও সেটি থেমে যাবার কোনো লক্ষণ দেখা গেল না। বরং একজন দুজন করে সবাই দাঁড়িয়ে গিয়ে উরুগুয়ের একটা অখ্যাত বিশ্ববিদ্যালয়ের একজন অখ্যাত বিজ্ঞানীকে সম্মান দেখাতে শুরু করলেন। বিজ্ঞানীদের কনফারেন্সে সাধারণত সাংবাদিকেরা থাকেন না, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারদের এই বার্ষিক কনফারেন্সে আলবার্তো গার্সিয়া যে পেপারটি উপস্থাপন করলেন তার কথা কিভাবে যেন বাইরে প্রকাশ হয়ে গিয়েছিল। কাজেই আজ এখানে হল ভর্তি সাংবাদিক। ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে শুরু করল। এই ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখবার জন্য শ্রোতাদের অনেকেও তাদের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলেন। বৃদ্ধ অধ্যাপক বব রিকার্ডো শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেশনটি শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু যদি এখনই তিনি নিয়ন্ত্রণটুকু হাতে না নিয়ে নেন তাহলে সেটা করা আর সম্ভব হবে না। বব রিকার্ডোকে উঠে দাঁড়াতে দেখে শ্রোতারা তাদের করতালি থামিয়ে একজন একজন করে নিজের চেয়ারে বসে পড়লেন। তারপর সাংবাদিকদের দলটি ঠেলাঠেলি করে আরও সামনে এসে ভিড় করে দাঁড়ালো। বব রিকার্ডো কি বলেন সেটা শোনার জন্য সবাই নীরব হয়ে অপেক্ষা করতে লাগলো। বব রিকার্ডো উপস্থিত শ্রোতাদের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে কোমল গলায় বললেন, আলবার্তো গার্সিয়ার নাম আমাদের মতো কয়েকজন ছাড়া কেউ জানতো না, কিন্তু আজ থেকে পৃথিবীর সব মানুষ আলবার্তের কথা জানবে। আজকের কনফারেন্সে সে যে পেপারটি উপস্থাপন করেছে আপাত দৃষ্টিতে মনে হবে সেটি অত্যন্ত সাদামাটা একটা টেকনিক্যাল পেপার। কোষ বিভাজনের সময় মানব ক্রোমোজোমের টেলোমিয়ারকে অক্ষত রাখার একটা প্রক্রিয়া, কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই দেখা যাবে সে শুধু টেলোমিয়ারকে অক্ষত রাখেনি, টেলোমারেজ প্রক্রিয়াটি বিশ্লেষণ করেছে এবং সফলভাবে মানব কোষে ব্যবহার করেছে। আমরা তার তথ্য থেকে জানতে পেরেছি আলবার্তোর সাদাসিধে একটা ল্যাবরেটরিতে একটি পেট্রি ডিশে মানব দেহের ত্বকের কয়েকটি কোষ বিভাজন করেছে যাদের থেমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার বব রিকার্ডো বার্ধক্যে শীর্ণ হয়ে যাওয়া তার একটি হাত সামনে তুলে ধরে বললেন, নিয়ম অনুযায়ী আমার দেহের কোষগুলো তাদের হিসাব মতো 100 থেকে 200 বারের মতো বিভাজন করে থেমে পড়েছে। মঞ্চে দাঁড়িয়ে আলবার্তো বলেছে থেমে পড়ার প্রয়োজন নেই। আলবার্তো গার্সিয়া মানবজাতির পক্ষ থেকে সৃষ্টি জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করেছে। সে আজ আপনাদের সামনে ঘোষণা করেছে মানুষকে বার্ধক্য স্পর্শ করবে না। বব রিকার্ডো হঠাৎ থেমে গেলেন, কয়েক মুহূর্ত ইতস্তত করলেন। প্রকৃতপক্ষে আলবার্তো মানুষকে অমরত্ব দান করেছে। হলঘরটিতে হঠাৎ এক ধরনের চাঞ্চল্য দেখা গেল।
একসাথে অনেকে কথা বলতে শুরু করলো। অনেকেই প্রশ্ন করার জন্য উঠে দাঁড়ালো। বব রিকার্ডো হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি আপনাদের সবার ভেতরে অসংখ্য প্রশ্ন জমা হয়েছে, আমার নিজের ভেতরেও আছে, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই। আমি এখন মাত্র অল্প দুই একটি প্রশ্ন গ্রহণ করতে পারবো। কে প্রশ্ন করতে চান? উপস্থিত বিজ্ঞানীদের অনেকেই হাত তুলে দাঁড়িয়ে গেলেন। বব রিকার্ডো তাদের একজনকে সুযোগ দেবার জন্য ইঙ্গিত করছিলেন, কিন্তু তার আগেই কম বয়সী এক তরুণী হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে গেল। অনুমতির অপেক্ষা না করেই বলল, প্রফেসর রিকার্ডো, আমরা সংবাদপত্র থেকে এসেছি। আপনাদের বৈজ্ঞানিক আলোচনা আমরা কিছুই বুঝবো না। সেটি কি পরে করা যায় না? আপাতত আমাদের কৌতূহল মেটানোর জন্য কি একটি দুটি প্রশ্নের উত্তর দেওয়া যায় না? রিকার্ডো একটু হাসার চেষ্টা করলেন। কি প্রশ্ন? তরুণীটি আরও একটু কাছে এগিয়ে এসে বলল, আমি ডাক্তার গার্সিয়ার কাছে জানতে চাই, তিনি কেন এই আবিষ্কারটি করেছেন। আলবার্তো গার্সিয়াকে একটু বিভ্রান্ত দেখা গেল। তিনি সপ্রশ্ন দৃষ্টিতে তরুণী সাংবাদিকের দিকে তাকিয়ে বললেন, কেন? হ্যাঁ, কেন? আলবার্তো গার্সিয়া বিপন্ন মুখে বললেন, টেলোমারেজ নিয়ে আমার অনেক দিনের কৌতূহল। আমাদের ল্যাবরেটরিতে সেরকম সুযোগ সুবিধা নেই, তাই যেটুকু পেরেছি সেটুকুই করেছি। মানব কোষকে কিভাবে অনির্দিষ্ট সময় বিভাজন করতে দেওয়া যায়, সেটা বিজ্ঞানী মহলের দীর্ঘদিনের কৌতূহল। আমিও সেই কৌতূহল নিয়েই কাজ করেছি। কিন্তু মানুষ যদি অমর হয়ে যায়, যদি মৃত্যু না হয়? এবার গার্সিয়া হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি একজন বিজ্ঞানী। আমি শুধু বিজ্ঞানের কৌতূহল নিয়েই কাজ করেছি। এই তথ্যের কারণে মানব সমাজে কি প্রভাব পড়বে সে সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই। তরুণী সাংবাদিক উৎকণ্ঠিত মুখে বলল, কিন্তু এখন আমরা সেটাই জানতে চাই। যদি মানুষ অমর হয়ে যায়, এ পৃথিবীর কি হবে, সমাজের কি হবে? আলবার্তো গার্সিয়া মাথা নাড়লেন, আমি জানি না। এক মুহূর্ত চুপ থেকে বব রিকার্ডের দিকে ঘুরে তাকিয়ে বললেন, হয়তো প্রফেসর রিকার্ডো এ ব্যাপারে কিছু বলতে পারবেন। সাংবাদিকেরা সাথে সাথে বব রিকার্ডোর দিকে ঘুরে গেল। প্রফেসর রিকার্ডো, আপনি কিছু বলবেন? বব রিকার্ডো কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভবিষ্যৎ অনুমান করা খুবই কঠিন, কিন্তু তোমরা যদি আমাকে চাপ দাও আমি চেষ্টা করতে পারি। আমরা চাপ দিচ্ছি প্রফেসর রিকার্ডো। বব রিকার্ডো এবার একটু হেসে কথা বলতে শুরু করলেন, কিন্তু কথা শুরু করার সাথে সাথে তার মুখের হাসি মিলিয়ে গেল। সেখানে একটি থমথমে গাম্ভীর্য চলে এলো। প্রায় নিচু গলায় বললেন, মানুষের অমরত্বের মোহ দীর্ঘদিনের। এই অমরত্বের লোভে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে অনেক অন্যায়, অনেক পাপ করা হয়েছে। দেবদেবী বা ঈশ্বর মানুষকে যে অমরত্ব দিতে পারেনি, আমাদের বিজ্ঞানীরা মানুষকে সেই অমরত্ব দেওয়ার আয়োজন সম্পন্ন করেছে। এখনো সেই কাজ পূর্ণ হয়নি, কিন্তু আমার হিসাবে আগামী শতাব্দী থেকে মানুষ আর পার্থক্যের কারণে মৃত্যুবরণ করবে না। এবার বব রিকার্ডোকে বাধা দিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করল, তাহলে কিসে তাদের মৃত্যু হবে? রোগ, শোক, অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক বিপর্যয়, হত্যাকাণ্ড। কিন্তু পৃথিবীর হিসাবে সেটি অত্যন্তই ক্ষুদ্র। মানুষের যদি মৃত্যু না হয়, দেখতে দেখতে এই পৃথিবীর জনসংখ্যার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। এই পৃথিবীতে থাকবে শুধু মানুষ আর মানুষ। আজ থেকে 1000 বছর পর এই পৃথিবীতে পদচারণা করবে সহস্র বছরের যুবা। তাদের চোখে থাকবে স্বপ্ন না হতাশা, আমি তা জানি না। তাদের বুকে কি থাকবে, ভালোবাসা না ঘৃণা, আমি তাও জানি না। আমার বয়স 70। আমি এখনো আমার শৈশবকে স্মরণ করতে পারি। সহস্র বছরের মানুষ কি
তার শৈশবকে স্মরণ করতে পারবে? আমার মনে হয় পারবে না। তাদের স্মৃতিতে কোনো আনন্দ নেই, তাদের সামনে ভবিষ্যৎ নেই, কোনো স্বপ্ন নেই, বেঁচে থাকার কোনো তাড়না নেই। তাদের সমাজে কোনো শিশু নেই, কোনো ভালোবাসা নেই। তাদের কথা চিন্তা করে আমি সত্যি শিউরে উঠছি। বব রিকার্ডো বিষণ্ণ মুখে মাথা নাড়লেন। তারপর আলবার্তো গার্সিয়ার দিকে তাকিয়ে বললেন, আমি দুঃখিত আলবার্তো, কিন্তু আমার ধারণা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাস এককভাবে তোমাকেই দায়ী করবে। তুমি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অভিশপ্ত বিজ্ঞানী। আলবার্তো গার্সিয়া ফ্যাকাশে মুখ করে বব রিকার্ডের দিকে তাকিয়ে রইলেন। দু 2000 বছর পরের কথা। নিশি রনের গলা জড়িয়ে ধরে বলল, তুমি এরকম মুখ ভার করে আছো কেন? রন অন্যমনস্কভাবে নিশির হাত সরিয়ে দিল। বলল, কে বলেছে আমি মুখ ভার করে? বসলেই আমার মনে হয় আমার বয়স 1000 বছর কমে গেছে। সত্যি? সত্যি। আমি বিশ্বাস করি না। 1000 বছর আগে তোমার কেমন লাগতো সেটি তোমার মনে নেই, তোমার মনে থাকার কথাও নয়। মনে না থাকলে নেই, সব কিছু মনে রাখতে হবে তোমাকে কে বলেছে? আমার মাঝে মাঝে খুব মনে করার ইচ্ছা করে। আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে করার ইচ্ছা করে জানো? কোন জিনিসটা? আমার শৈশবের কথা। আমি শৈশবে কি করেছি খুব জানার ইচ্ছা করে। সেটি তুমি কেমন করে জানবে? গত 2000 বছর তুমি নিশ্চয়ই তোমার স্মৃতি খুব কম করে হলে 5 বার মুছে দিয়েছো। নিশ্চয়ই দিয়েছি। তুমি যতবার তোমার নতুন জীবন শুরু করেছো ততবার তোমার স্মৃতি মুছে দিয়েছো। আমার নতুন জীবনটি কতটুকু নতুন কে জানে। আমার কি ইচ্ছে করে জানো? কি? আমার খুব সন্তানের মা হতে ইচ্ছা করে। এরকম ছোট একটা বাচ্চা হবে, আকুবাকু করে নড়বে, আমি বুকে চেপে ধরে রাখবো। ভাবলেই আমার বুকের ভেতরে কেমন জানি করতে থাকে। তুমি খুব ভালো করেই জানো সেটি হবার নয়। পৃথিবীতে নতুন শিশুর জন্ম দেওয়া বন্ধ হয়ে গেছে 1000 বছর আগেই। জানি, তবু ইচ্ছে করে। পৃথিবী যত মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তার থেকে এখন অনেক বেশি মানুষ। আমার শুধু কি মনে হয় জানো? কি? পৃথিবীতে মানুষের জনসংখ্যা আবার বুঝি আশঙ্কা সীমা পার হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, মনে নেই গত কয়েক মাস আগে থেকে খাবার পরিবহনের ত্রুটি দেখা দিয়েছে, পানীয়ের সরবরাহও কম। আমার ধারণা এগুলো পরিবহনের বা সরবরাহের ত্রুটি নয়, এগুলো অভাব। শুধু যে খাবারের অভাব তাই নয়, জ্বালানির অভাব, জায়গার অভাব। তুমি লক্ষ্য করেছো আমাদের এই 2000 তলার দালানে একটি অ্যাপার্টমেন্টও খালি নেই? মনে আছে পোশাকের মূল্য শতকরা 20 ভাগ বাড়ানো হয়েছে। আমার এসব দেখে কি মনে হয় জানো? জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, ঠিক তাই। নিশির বুক কেঁপে ওঠে। পৃথিবীতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত 2000 বছরে বেশ কয়েকবার ব্যবস্থা নেওয়া হয়েছে, আর সেই স্মৃতি তাদের মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে ইতিহাস তারা জানে। পৃথিবীর মানুষ এখন এই ভয়াবহ আতঙ্ক নিয়ে বাঁচে। কখন পৃথিবীর প্রয়োজনে তাকে পৃথিবী থেকেই না অপসারণ করে দেওয়া হয়। নিশির ভয় পাওয়া মুখের দিকে তাকিয়ে রন গভীর ভালোবাসায় তার বুকের মাঝে টেনে নেয় নিশিকে। অপূর্ব রূপসী এই রমণীটিকে সে মাত্র 300 বছর চেনে। ছেলে মানুষ সরল এই মেয়েটিকে তার বড় ভালো লাগে। গভীর রাতে তীক্ষ্ণ সাইরেনের শব্দে চমকে জেগে উঠল নিশি। বিছানায় তার পাশের জায়গা শূন্য। রন আগেই উঠে গেছে। সে ভয় পাওয়া গলায় ডাকল, রন, কোথায় তুমি?
জানালার কাছে ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিল রন। বলল, এই যে আমি এখানে। কি হয়েছে রন, সাইরেন বাজছে কেন? পৃথিবীতে মানুষের এখন খুব বড় বিপদ নিশি। কি হয়েছে, কেন বিপদ? পৃথিবীর জনসংখ্যা আশঙ্কা সীমা পার করে গেছে। পার হয়ে গেছে? হ্যাঁ, শুনছো তো বিপদের সাইরেন। এখন কি হবে? জনসংখ্যা কমাতে হবে। কিভাবে কমাবে, কাকে কমাবে? জানি না, যোগাযোগ মডিউলটা খুলে দেখি। রন যোগাযোগ মডিউলের নিয়ন্ত্রণ স্পর্শ করতেই ঘরের ভেতরে একজন মানুষের হলোগ্রাফিক প্রতিচ্ছবি ভেসে উঠল। মধ্যবয়স্ক কঠোর চেহারার মানুষ। বুকের ওপর 4টে লাল রঙের তারা দেখে বোঝা যায় সে নিয়ন্ত্রণ বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মচারী। মানুষটি কঠিন গলায় বলতে শুরু করল, পৃথিবী আবার ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। মানুষের একটা বিশেষ সংখ্যায় পৌঁছে গেলে পৃথিবী তাকে বহন করতে পারে না। একটা অপ্রতিরোধ্য বিপর্যয় দিয়ে পৃথিবীর জনসংখ্যা কমে আসে। আমরা সেই অপ্রতিরোধ্য বিপর্যয়ের ভেতর দিয়ে যেতে চাই না। সেই বিপর্যয় নিয়ন্ত্রণহীন এবং তার ভেতর থেকে বের হওয়া খুব কঠিন। পৃথিবীর মানুষের গড় বয়স 2000 বছর। গত 1 সহস্রাব্দে পৃথিবীতে নতুন কোনো শিশুর জন্ম হয়নি। বিবর্তনের ভেতর দিয়ে কার্যকর প্রজাতি উঠে আসার ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানবজাতি প্রকৃতির সাথে যুদ্ধ করার উপযোগী নয়। মানুষ এখন দুর্বল, অথর্ব। এই অবস্থার পরিবর্তন করতে হবে। অতীতে জনসংখ্যা যখনই আশঙ্কা সীমা অতিক্রম করেছে তখনই মানুষের সংখ্যা কমিয়ে নতুন শিশুর জন্ম দেওয়া হয়েছে। যারা পৃথিবী থেকে বিদায় নিতে ইচ্ছুক তাদের তালিকা তৈরি করে পৃথিবী থেকে অপসারণ করা হয়েছে। সেই সংখ্যা অত্যন্ত অপ্রতুল হওয়ায় লটারির মাধ্যমে নির্বাচন করে মানুষকে হত্যা করতে হয়েছে। মানুষকে অত্যন্ত দ্রুত হত্যা করতে পারে এরকম ভাইরাস তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে একবার 1/3 মানুষ কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা দ্রুত অবনতি ঘটেছে। এখন 1/3 মানুষকে হত্যা করেও পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। এখন পৃথিবীর অর্ধেক মানুষকে কমিয়ে আনতে হবে, যেভাবেই হোক। পৃথিবীর জনসংখ্যা কমানোর জন্য এবার সম্পূর্ণ নতুন এক কার্যকরী পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই পদ্ধতি অবলম্বন না করা হলে মহাবিপর্যয় থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। পদ্ধতিটি অত্যন্ত সহজ। আজ রাতের জন্য মানুষ হত্যা সংক্রান্ত বিধিনিষেধ পৃথিবী থেকে তুলে দেওয়া হলো। পৃথিবীর প্রত্যেকটি জীবিত মানুষ অন্য একটা মানুষকে পৃথিবী থেকে অপসারণ করবে। এই হত্যাকাণ্ডের জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে না, বরং সে পৃথিবীতে বসবাসের সুযোগ পাবে। তাকে যেন হত্যাকাণ্ডের অপরাধ বোধে ভুগতে না হয় সেজন্য ভোরের আগেই তার পুরো স্মৃতিকে অপসারণ করে দেওয়া হবে। মানুষ হত্যা করা খুব সহজ ব্যাপার নয়। এর কার্যকর কয়েকটি পদ্ধতি সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। পদ্ধতিগুলো হচ্ছে, নিশি চিৎকার করে যোগাযোগ মডিউলটি বন্ধ করে দিতেই ঘরের মাঝখান থেকে হলোগ্রাফিক প্রতিচ্ছবিটি অদৃশ্য হয়ে গেল। নিশি উদ্ভ্রান্তের মতো রনের দিকে তাকালো, বলল, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না রন। কিন্তু এটা হয়ে গেছে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। প্রয়োজনের খাতিরে মানুষ অনেকবার অন্য মানুষকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। যুদ্ধের অর্থ হচ্ছে হত্যাকাণ্ড, পরিকল্পিত সুসংবদ্ধ হত্যাকাণ্ড। কিন্তু এটি তো যুদ্ধ নয়। কে বলেছে যুদ্ধ নয়? মানব জাতিকে বেঁচে থাকার জন্য এটিও এক ধরনের যুদ্ধ। এখানে মানুষ নিজেরা নিজেদের শত্রু, তাই এখন একে অন্যকে হত্যা করবে। মানুষকে যেন সেই হত্যাকাণ্ডের অপরাধবোধ বহন করতে না হয় সেজন্য তার স্মৃতিকে পুরোপুরি অপসারণ করে দেওয়া হবে।
সে জানতেও পারবে না সে একটা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। নিশি হিস্ট্রিয়াগ্রস্ত রোগীর মতো মাথা নেড়ে বলল, না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। একজন মানুষ অন্যকে খুন করতে পারে না। এটি সেরকম খুন নয়। এর মাঝে কোনো ক্রোধ, জিঘাংসা, স্বার্থ বা লোভ নেই। এটি একটি প্রক্রিয়া, পৃথিবীকে বাঁচিয়ে রাখার একটা প্রক্রিয়া, মানুষকে বাঁচিয়ে রাখার একটা প্রক্রিয়া। এর সিদ্ধান্ত কোনো মানুষ নেয়নি, তারা শুধুমাত্র নিয়মটি পালন করেছে। নিশি এবার আকুল হয়ে কেঁদে ফেলল। আমি কেমন করে একজন মানুষকে খুন করব? কাকে খুন করব? কেমন করে খুন করব? রন কিছু বলল না, গভীর মমতায় নিশির দিকে তাকালো, গভীর ভালোবাসায় আলিঙ্গন করে বলল, নিশি, তোমার কাউকে খুন করতে হবে না, আমি তোমাকে রক্ষা করব। নিশি, কেমন করে তুমি আমাকে রক্ষা করবে? গভীর মমতায় নিশির মুখে হাত বুলিয়ে রন বলল, এই যে এইভাবে। নিশি অনুভব করল রনের শক্ত দুটো হাত তার গলায় চেপে বসেছে। নিশি নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু পারল না। এক বিন্দু বাতাসের জন্য তার বুকের ভেতরটা হাহাকার করতে লাগলো, কিন্তু রনের হাত এতটুকু শিথিল হলো না। নিশি বিস্ফারিত চোখে রনের মুখের দিকে তাকিয়ে রইল। সেই মুখে কোনো ক্রোধ নেই, কোনো জিঘাংসা নেই, কোনো প্রতিহিংসা নেই। সেই মুখে গভীর বেদনা আর ভালোবাসা। নিশির জন্য ভালোবাসা, সারা পৃথিবীর জন্য ভালোবাসা।